আসসালামু আলাইকুম, প্রিয় দর্শকবৃন্দ এবং ব্যাংকার ভাই ও বোনেরা। আশা করি সবাই ভালো আছেন। স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকের এই অনলাইন ওয়ার্কশপে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো বাইসালাম কি এবং ইসলামী ব্যাংকে বাইসালামের নামে কি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইসালাম বা সালাম চুক্তি ইসলামী অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ও মৌলিক পদ্ধতি। আসুন এটি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। বাইসালাম কি? বাইসালাম হলো একটি বিশেষ ধরনের বিক্রয় চুক্তি, সেলস কন্ট্রাক্ট, যেখানে পণ্য আগাম বিক্রি করা হয় এবং তার বিনিময়ে মূল্য তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়। অর্থাৎ মূল্য বা প্রাইস অগ্রিম পরিশোধ করা হয়, কিন্তু পণ্য ভবিষ্যতে সরবরাহ করা হয়। এটি একটি ফরওয়ার্ড সেল কন্ট্রাক্ট, তবে ইসলামী শরিয়া অনুসারে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। মূল বৈশিষ্ট্যসমূহ: অগ্রিম মূল্য পরিশোধ: ক্রেতাকে পণ্য গ্রহণের আগেই সম্পূর্ণ মূল্য বিক্রেতাকে পরিশোধ করতে হয়। ভবিষ্যতে পণ্য বিতরণ: বিক্রেতা ভবিষ্যতে একটি নির্দিষ্ট তারিখে পণ্যটি ক্রেতার কাছে হস্তান্তর করবে। নির্দিষ্ট বিবরণ: পণ্যের গুণগত মান, পরিমাণ, ধরন, মাপ, পরিমাপ এবং বিতরণের সময় ও স্থান অবশ্যই চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। ইসলামী দৃষ্টিকোণ: বাইসালাম ইসলামের প্রারম্ভিক যুগ থেকেই বৈধ। এটি মূলত কৃষক, ক্ষুদ্র শিল্পী ও উৎপাদকদের জন্য আর্থিক সুবিধা প্রদান করে, যা তাদের উৎপাদনের আগেই তহবিল সংগ্রহ করতে পারে। এটি সাধারণ ঋণ থেকে আলাদা, কারণ এখানে ঋণ নয়, বরং একটি পণ্য কেনা হচ্ছে। সরল উদাহরণ: আমি এখনই আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে দিলাম 10 টন গম কেনার জন্য, এবং আপনি 3 মাস পর গম সরবরাহ করবেন। এটি সালাম চুক্তি। ইসলামী ব্যাংকসমূহে বাইসালামের ব্যবহার। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন: ইসলামী ব্যাংকগুলো সাধারণত এটি ব্যবহার করে কৃষি, শিল্প উৎপাদন এবং এক্সপোর্ট ফাইন্যান্সিংয়ে। ইসলামী ব্যাংকগুলো মূলত ক্রেতা বা বায়ারের ভূমিকায় অবতীর্ণ হয় এবং তাদের গ্রাহক, যেমন কৃষক বা উৎপাদক, সরবরাহকারী হয় বিক্রেতা। ব্যবহারিক ক্ষেত্র: কৃষি অর্থায়ন, ফসলের আগাম অর্থায়ন; শিল্প অর্থায়ন, কারখানার জন্য কাঁচামাল আমদানি বা উৎপাদনের আগাম অর্থায়ন; স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এসএমই অর্থায়ন; ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহে সহায়তা। এখন এই ছবিটি দেখেন। বাই সালাম। বাই সালামে বায়ারের কাছ থেকে প্রাইস পেইড ইন অ্যাডভান্স যাচ্ছে সেলারের কাছে, মানে অগ্রিম টাকা দিচ্ছে সেলারকে বা বিক্রেতাকে। সেলার আবার নির্দিষ্ট সময় পর পণ্য বায়ারকে দিবে, মানে কমোডিটি অ্যাট ফিউচার ডেট। এই চিত্রটা দেখেই বোঝা যায় যে বাইসালামটা আসলে কি। বাইসালামের ধাপসমূহ: তত্ত্ব ও বাস্তবতা। ব্যাংকের সাথে গ্রাহকের সালাম চুক্তি: গ্রাহক, কৃষক বা উৎপাদক ভবিষ্যতে নির্দিষ্ট তারিখে পণ্য সরবরাহ করতে সম্মত হয়। চুক্তিতে ফসলের ধরন, যেমন 10 টন নির্দিষ্ট গ্রেডের গম, গুণমান, পরিমাণ, সরবরাহের তারিখ 3 মাস পর এবং অগ্রিম মূল্য স্পষ্টভাবে উল্লেখ থাকে। ব্যাংক পুরো মূল্য এখনই পরিশোধ করে। ডেলিভারি সময়ে বা নির্ধারিত তারিখে গ্রাহক ব্যাংককে পণ্য, যেমন 10 টন গম, সরবরাহ করে। পণ্য বিক্রয়: ব্যাংক এখন ওই পণ্য বা গম নগদে নিজে না বেচে সাধারণত তিনভাবে মুনাফা অর্জন করে। এক, মুনাবাহা। থিওরি বা তত্ত্ব অনুসারে ব্যাংক মুনাবাহা পদ্ধতিতে বাজারে বিক্রি করতে পারে, কিন্তু বাস্তবতা হলো আসলে ওই গ্রাহকের কাছে পণ্যটি মুনাবাহা পদ্ধতিতে বিক্রি করে, আর গ্রাহক কিস্তিতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করে থাকে। যে পণ্য ব্যাংক যে গ্রাহকের কাছ থেকে ক্রয় করার জন্য অগ্রিম টাকা দিয়েছে, সেই পণ্যই, যা এখনও ব্যাংকের দখলে আসেনি, তা শুধু কাগজে কলমে ক্রয় বিক্রয় দেখানো হয়। প্যারালাল সালাম: ব্যাংক আরেকটি আলাদা সালাম চুক্তিতে ওই গ্রাহকের কাছে এখনই পণ্য বিক্রি করে ভবিষ্যতে সরবরাহের জন্য, আর গ্রাহক কিস্তিতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করে থাকে। অর্থাৎ যার সাথে সালাম চুক্তি করা হলো ভবিষ্যতের পণ্য সরবরাহের জন্য, তার সাথেই আবার আলাদা সালাম চুক্তি করা হচ্ছে পণ্য উৎপাদনের বা সরবরাহের পূর্বেই। ওয়াকালা সেল: ওই গ্রাহককে আবার ব্যাংকের এজেন্ট বানিয়ে দেওয়া হয় ভবিষ্যতের পণ্যটি বিক্রি করার জন্য, আর গ্রাহক ব্যাংকের এজেন্ট হিসাবে বাস্তবে ওই পণ্য যেমন গম
ব্যাংক কর্তৃক নির্ধারিত দামে কারো কাছে বিক্রি দেখিয়ে কিস্তিতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধের ব্যবস্থা করে থাকে। এতে ব্যাংকের কোনো রিস্ক থাকে না এবং পণ্য নিয়ে ব্যাংকের কোনো ঝামেলায় পড়তে হয় না। ডিলিং শুধু টাকা নিয়ে, আর টাকার লেনদেনের মাধ্যমে অতিরিক্ত টাকাকেই তো সুদ বলে, তাই না? তাত্ত্বিক বনাম বাস্তব প্রয়োগের পার্থক্য। বিষয়: তাত্ত্বিক সালাম, বাস্তব ব্যাংকিং সালাম। এইভাবে আমরা পার্থক্যটি এখানে দেখব। প্রথম, যে মূল্য পরিশোধ, এটাতে আসলে কোনো পার্থক্য নাই। 100% অগ্রিম, বাস্তবেও 100% অগ্রিম দেওয়া হয়, বা এটি আবশ্যক। এরপরে পণ্য গ্রহণ, এখানেই সমস্যাটা শুরু। ব্যাংক নিজে গ্রহণ করবে তাত্ত্বিক অনুযায়ী, কিন্তু বাস্তবে ব্যাংক সাধারণত বাস্তব পণ্য গ্রহণ করে না, ওই গ্রাহককে এজেন্ট বানিয়ে তার মাধ্যমেই বা তার কাছেই বিক্রি করে। পণ্য রাখার নিজস্ব ব্যবস্থা বা সক্ষমতা, পণ্য রাখার, সংরক্ষণের ও পুনরায় সরবরাহের বা বিক্রির জন্য ব্যাংকের নিজস্ব ব্যবস্থা ও সক্ষমতা থাকবে। বাস্তবে ব্যাংকের পণ্য রাখার, সংরক্ষণের ও পুনরায় সরবরাহের বা বিক্রির জন্য ব্যাংকের নিজস্ব কোনো ব্যবস্থা থাকে না। ব্যাংকের রিস্ক: পণ্য রিস্ক ও মার্কেট রিস্ক। রিস্ক কমানোর জন্য পণ্য হাতে বা দখলে আসার আগেই মুরাবাহা, প্যারালাল সালাম বা ওয়াকালা সেল। ব্যাংকের শুধু ক্রেডিট রিস্ক থাকে এবং ব্যাংক এটা নিয়েই ডিল করে। ফাইন্যান্সিং উদ্দেশ্য: তাত্ত্বিকভাবে শুধু উৎপাদন সাপোর্ট, বাস্তবে উৎপাদন প্লাস ঝুঁকি হস্তান্তর প্লাস ঋণ। ডকুমেন্টেশন: তাত্ত্বিকভাবে সহজ, বাস্তবে ডকুমেন্টেশন বেশি, জটিল ও রিস্ক বেসড ফর রিস্ক মিটিগেশন পারপাস। জামানত বা গ্যারেন্টি: পণ্যই হলো চুক্তি ভিত্তি, বিক্রেতা ব্যক্তিগত জামানত নেওয়ার প্রয়োজন নেই, শুধু সাক্ষী নিলেই চলে। বাস্তবে ব্যাংকগুলো ঝুঁকি কমানোর জন্য বিক্রেতার কাছ থেকে সিকিউরিটি হিসেবে মর্টগেজ, গ্যারেন্টি, জামানত বা তৃতীয় পক্ষের গ্যারেন্টি ডিমান্ড করে। এটি চুক্তির মূল উদ্দেশ্যকে ব্যাহত করে। যদি সত্যিই ব্যাংক বাইসালাম পদ্ধতিতে ব্যবসা করত, তাহলে তো এসবের প্রয়োজন ছিল না। প্যারালাল সালাম: ব্যাংক শুধু পণ্য কিনে এবং পরে তা বাজারে বিক্রি করে। বাস্তবে ব্যাংক চুক্তি স্বাক্ষরের পরেই প্যারালাল সালামের মাধ্যমে ওই একই পণ্য, যা এখনো পায়নি, একজন চূড়ান্ত ক্রেতাকে, বেশিরভাগ ক্ষেত্রে একই গ্রাহককেই আগ- আগাম বিক্রি করার চুক্তি করে। এটি মূলত ক্রেডিট রিস্ক ছাড়া অন্য সকল ঝুঁকি দূর করতে করা হয়, অথচ এটি গাড়ার, কারণ পণ্য তখনও ব্যাংকের দখলে আসেনি। লাভের নিশ্চয়তা: লাভ অনিশ্চিত। ব্যাংক পণ্য কিনে এবং বাজারে বিক্রি করে যে দাম পায়, সেটাই আয়। বাস্তবে প্যারালাল সালামের মাধ্যমে এবং প্রচলিত ব্যাংকের সুদের হারের সাথে মিল রেখে ব্যাংক লাভ আগে থেকে নিশ্চিত করার চেষ্টা করে। এটি সুদভিত্তিক লোনের মতোই প্রি ডিটারমাইন্ড রিটার্ন হয়ে যায়। উৎপাদকের কাছে পুনরায় বিক্রির এজেন্সি দেওয়াটা তো আসলে বাই সালামের একটা নাটক করে, মূলত ঋণ দিয়ে সুদের ব্যবসা। সামাজিক উদ্দেশ্য: মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের রিবা বা সুদ থেকে মুক্তি দিয়ে অর্থায়ন করা। বাস্তবে অনেক ক্ষেত্রে বাইসালাম বড় ব্যবসায়িক ইস্টাবলিশমেন্টগুলোর জন্য বেশি ব্যবহৃত হয়, কারণ তাদের কাছ থেকে জামানত নেওয়া সহজ। প্রকৃত ক্ষুদ্র কৃষকেরা জটিলতা ও জামানতের অভাবে এই সেবা থেকে বঞ্চিত হয়। বাইসালাম ইসলামী ব্যাংকিংয়ের একটি অনন্য ও কার্যকর পদ্ধতি, যা উৎপাদনশীল খাতে তারল্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি মূলত একটি উৎপাদন ভিত্তিক ফাইন্যান্সিং টুল, যেখানে ব্যাংক অগ্রিম মূল্য প্রদান করে ভবিষ্যতে নির্দিষ্ট পণ্য গ্রহণের অধিকার অর্জন করে। তবে বাস্তব প্রয়োগে ঝুঁকি ব্যবস্থাপনা, বাজার নিশ্চয়তার অভাব এবং অপারেশনাল সীমাবদ্ধতার কারণে ইসলামী ব্যাংকগুলোর বাস্তবায়ন পর্যায়ে তাত্ত্বিক ও আদর্শিক সালাম কাঠামো থেকে বিচ্যুত হয়। আধুনিক ব্যাংকিং ব্যবস্থার চাহিদা পূরণ এবং আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রণের প্রয়োজনে সালাম ঋণকেন্দ্রিক চরিত্র ধারণ করে, যা তার মৌলিক উদ্দেশ্য উৎপাদনে অগ্রিম সহায়তাকে পুরোপুরি দূরে সরিয়ে দেয়। তবুও রিবাভিত্তিক আর্থিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে সালাম এখনও প্রাসঙ্গিক এবং মূল্যবান হতে পারে। এ সামাজিক, উৎপাদনশীল ও বাস্তব অর্থনৈতিক উদ্দেশ্যকে আরও সুদৃঢ় করতে হলে বর্তমান প্রয়োগ পদ্ধতিগুলোকে নিয়মিত পর্যালোচনা, উন্নয়ন ও নীতিগত স্বচ্ছতার মাধ্যমে আদর্শিক কাঠামোর সাথে ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ করা প্রয়োজন। দেখুন, জিপ গাড়ি একটি স্থলযান। এটি রাস্তায় চলার উপযোগী করে তৈরি, কিন্তু কখনোই পানিতে চলতে পারে না, কারণ পানিতে চলার জন্য সম্পূর্ণ ভিন্ন কাঠামো ও নকশার তৈরি স্পিড বোটের প্রয়োজন। যানবাহনের উদ্দেশ্য বদলালে তার অবকাঠামো বদলাতে হয়।
ঠিক একইভাবে ইসলামী ব্যাংকিংও প্রচলিত সুদভিত্তিক ব্যাংকিং কাঠামোর ভেতরে থেকে যথাযথভাবে পরিচালনা করা সম্ভব নয়। সত্যিকারের ইসলামী ব্যাংকিং বাস্তবায়ন করতে হলে এর অবকাঠামো ও কার্যপ্রণালীতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে, যেখানে সুদের লেনদেন বাদ দিয়ে প্রকৃত ব্যবসাভিত্তিক লেনদেন পরিচালিত হয়। ইসলামী ব্যাংকিংয়ের জন্য প্রয়োজনীয় মূল অবকাঠামো: ব্যাংকের নিজস্ব গুদাম বা স্টোরেজ সুবিধা, বাই মুরাবাহা, বাই সালাম বা অন্যান্য বাণিজ্যিক চুক্তিতে ব্যাংককে প্রকৃত পণ্য নিজের মালিকানায় আনতে হয়, সংরক্ষণ করতে হয় এবং পরবর্তীতে গ্রাহককে ডেলিভারি দিতে হয়। এজন্য ব্যাংকের নিজস্ব বা লিজকৃত গুদামঘর থাকা অত্যন্ত জরুরি। উন্নত অ্যাকাউন্টিং সফটওয়্যারে পণ্যভিত্তিক জিএল হেড। শুধু টাকার হিসাব রাখলে ইসলামী ব্যাংকিং চলে না। প্রতিটি পণ্যের ক্রয়মূল্য, সংরক্ষণ খরচ, বিক্রয় মূল্য, লাভ ইত্যাদি হিসাব রাখার জন্য সফটওয়্যারে পণ্যভিত্তিক জেনারেল লেজার বা জিএল হেড থাকা বাধ্যতামূলক। বিভিন্ন দক্ষতার পেশাদার টিম। প্রকৃত ইসলামী ব্যাংকিং পরিচালনা করতে হলে ব্যাংকে শুধু ফাইন্যান্স বিশেষজ্ঞ থাকলেই হবে না। প্রয়োজন পণ্য ক্রয় বিক্রয় বুঝেন এমন ব্যবসায়িক বিশেষজ্ঞ, মার্কেটিং টিম, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, গুদাম ব্যবস্থাপক, বাই মুরাবাহা, মুদারাবা, মুশারাকা ও বাই সালাম চুক্তি পরিচালনায় দক্ষ কর্মী। এই পুরো সেটআপ ছাড়া ইসলামী ব্যাংক শুধুমাত্র ইসলামী নাম ব্যবহার করলে প্রকৃত ইসলামী ব্যাংকিং বাস্তবায়িত হয় না। সুতরাং আমাদের প্রথম কাজ হলো সঠিক ইসলামী ব্যাংকিংয়ের রূপরেখা গভীরভাবে বোঝা, কিভাবে এটি পরিচালিত হয়, এর নীতি আদর্শ কী এবং বাস্তবে এটি বাস্তবায়নের জন্য কী ধরনের অবকাঠামো ও দক্ষতা প্রয়োজন। প্রচলিত সুদভিত্তিক ব্যাংকিংয়ের কাঠামোর ওপরে সামান্য পরিবর্তন এনে ইসলামী ব্যাংকিং করা যায় না, বরং এটি একটি স্বতন্ত্র ব্যবসা ভিত্তিক মডেল, যার ভিত্তি হচ্ছে প্রকৃত সম্পদ, পণ্য, মালিকানা ও ঝুঁকি ভাগাভাগি। এই উপলব্ধি থেকে আমরা একটি বৃহৎ স্বপ্ন ধারণ করেছি: প্রতিটি জেলায় একটি করে ইউনিট ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা। এই ইউনিটগুলো হবে ছোট কিন্তু পূর্ণাঙ্গ ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের মডেল, যেখানে প্রকৃত পণ্যভিত্তিক ব্যবসা পরিচালিত হবে। মুদারাবা, মুরাবাহা, মুশারাকা, সালাম সহ সকল বৈধ চুক্তি সঠিকভাবে বাস্তবায়িত হবে। স্থানীয় অর্থনীতি, কৃষি, ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে বাস্তব ট্রেডিং সম্পর্ক গড়ে উঠবে এবং প্রতিটি ইউনিট হবে ইসলামী অর্থনীতির নীতির ওপর দাঁড়ানো একটি স্বনির্ভর ব্যাংকিং ব্যবস্থা, যা ডেট বেসড ফাইন্যান্সের পরিবর্তে ইকুইটি বেসড ফাইন্যান্সের ওপর প্রতিষ্ঠিত ও পরিচালিত। আমরা শুধুমাত্র ইসলামী ব্যাংকের সংখ্যা বৃদ্ধির স্বপ্ন দেখছি না, বরং প্রকৃত ইসলামী ব্যাংকিংয়ের একটি মানসম্মত, টেকসই ও বাস্তবভিত্তিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করি এই কাঠামো শুধু ব্যাংকিং খাতের জন্য নয়, বরং আমাদের সমাজের দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারাও আমাদের সঙ্গে একতাবদ্ধ হয়ে এই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবেন, শুধুমাত্র নিজেদের জন্য নয়, পরকালীন কল্যাণের জন্য। আল্লাহ আমাদের সবাইকে সত্যকে সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দিন। যদি আপনাদের এই বার্তাটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে পারি। ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।